তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি সম্প্রতি মুক্তি পাওয়া কোরিয়ান ড্রামা রিবন রকের বাংলা এক্সপ্লেনেশন। যারা আগের পর্বগুলো দেখনি তারা আমার চ্যানেল থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারো, নয়তো এখান থেকে তেমন কিছুই বুঝতে পারবে না। আর আমি গত পর্বের লিঙ্কগুলো পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারো। তো গত পর্বের শেষে আমরা দেখেছি যে হং চুপি চুপি চেয়ারম্যান কাংয়ের গ্যারেজে ঢুকে পড়েছে। সেখান থেকে সে কাংয়ের গাড়ির চাবিটি চুরি করে নেয়, আর এত লম্বা সময় পর আবার গাড়ি চালানোর সুযোগ পায়। এতক্ষণ তার মনটা খুব অস্থির ছিল, কারণ স্পিডে গাড়ি চালালে সেই মনটা একটু হালকা অনুভব করত। সে কিছুক্ষণ রাস্তা দিয়ে গাড়ি চালায়, আর ধীরে ধীরে তার মেজাজটা কিছুটা হালকা হতে থাকে। কিন্তু গাড়ি থেকে বেরোতেই কাং দিয়ে এসে তার হাত চেপে ধরে। সে দাবি করে যে সে হংয়ের আসল পরিচয় জেনে গেছে। তার মুখ থেকে এই কথা শোনা মাত্রই হংয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। কাংদের পুরোপুরি বিশ্বাস ছিল যে হং সেক্রেটারি লিয়ের লোক। তার হিসেব মতে যে এই কারণে সে চেয়ারম্যান কাংয়ের সেফের পাসওয়ার্ড আর গাড়ির চাবি সম্পর্কে সবকিছু জানে। তাছাড়া সে মাথা থেকে পা পর্যন্ত দামি ব্র্যান্ডের পোশাক পরেছিল, আর একটা লাক্সারি হোটেলেও থাকছিল। তাই কাংদের সন্দেহ আরো বেড়ে যায়। কিন্তু হং কিছুতেই সত্যিটা স্বীকার করে না। কাংদের গুন্ডারা তাকে মারধর করে সত্যিটা বের করতে চায়, কিন্তু তখনই হং বুদ্ধি খাটিয়ে বলে সে চেয়ারম্যান কাংকে ভীষণ ঘৃণা করে, কারণ সেই লোকটাই তার কেরিয়ার বরবাদ করে দিয়েছে। সে জানায় যে গাড়িটাও সে চেয়ারম্যান কাংয়ের থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকায় ভাড়া করেছে। এমনকি তার কবজিতে যে দামি ঘড়িটা দেখা যাচ্ছে সেটাও নকল। এরপর সে বলে যে স্বপ্ন দেখার উপর তো আর ট্যাক্স লাগে না। যদি সে নিজের শখের জীবনটা একটু বাঁচতে চায় তাতে দোষের কি। তার কথাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য সে তার ঘড়িটা জোরে মাটিতে ছুঁড়ে ফেলে, আর সেটার উপর পা দিয়ে রাগ দেখানোর অভিনয় করতে থাকে। তার অভিনয় এতটাই পারফেক্ট ছিল যে কাংদে পুরোপুরি একদম বোকা বনে যায়। এরপর সে তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়, যদিও সে কিছু লোককে হংয়ের উপর নজর রাখার জন্য রেখে যায়। আর সেক্রেটারি লির সাথে তার সম্পর্ক নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়ে দেয়। অন্যদিকে হং মাটি থেকে সে ঘড়িটা তুলে নেয়, যেটার দাম প্রায় কোটি ছিল। এটার এই অবস্থা দেখে তার প্রায় কান্নায় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এত দামি জিনিসটা ঠিক হবে কিনা। কিছুক্ষণ পর সেক্রেটারি লি হংকে আটকে নেয়। হং ভাবতে থাকে যে আজকের দিনটা তার জন্য এত খারাপ কেন, যেন পুরো দুনিয়াটাই তার বিরুদ্ধে চলে গেছে। সেক্রেটারি লির বিশ্বাস ছিল যে হং একজন চোর। সে অভিযোগ করে যে হং চেয়ারম্যান কাংয়ের ক্ষমতার প্রতীক ওই লাঠিটা চুরি করতে এসেছে। শুধু তাই নয়, সে চেয়ারম্যানের প্রচুর সম্পত্তি আর তার রেসিডেন্স কার্ড নিয়েও পালিয়েছে। হং বারবার কসম খেয়ে বলতে থাকে যে সে কিছুই চুরি করেনি। আসলে সে তো নিজেই চেয়ারম্যান কাং, তাই নিজের জিনিস নিয়েও চুরি হয় কি করে। কিন্তু সেক্রেটারি লি তার কথা মানতে রাজি ছিল না। তখন হং তাদের দুজনের মাঝের অনেক পার্সোনাল স্মৃতি আর বিশেষ সব ঘটনার কথা বলতে শুরু করে। সে সেই দিনের কথাও মনে করিয়ে দেয় যেদিন সেক্রেটারি লির মায়ের মৃত্যু হয়েছিল, আর ফ্লাইট লেট হওয়ার কারণে চেয়ারম্যান কাং সময় মতো সেখানে পৌঁছাতে পারেননি। তারপর সে দুবাইয়ের সেই ঘটনাও জানায় যখন তারা দুজনেই এক ভয়াবহ ধূলিঝড়ে আটকে পড়েছিল, আর তাদের চোখ নাক আর মুখে বালি ঢুকে গিয়েছিল। তার মুখ থেকে এইসব কথা শুনে সেক্রেটারি লি যেন একদম স্তব্ধ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে হং তাদের এই পার্সোনাল কথাগুলো কিভাবে জানে, কারণ চেয়ারম্যান তার ডায়েরিতে এই ঘটনাগুলো লেখেনি। হং আবারও জোর দিয়ে বলে যে সে আসল চেয়ারম্যান। নিজের কথা প্রমাণ করার জন্য সে সেক্রেটারি লির সাথে হাতাহাতি শুরু করে দেয়, কিন্তু সেক্রেটারি লি এখন এই শরীর বদলের ব্যাপারটা পুরোপুরি মেনে নিতে পারছিল না। হং তাকে অনেকগুলো গোলমেলে প্রশ্নের মুখে ফেলে সেখান থেকে চলে আসে, আর তার মন আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে যায়। রাস্তায় হাঁটার সময় তার মনে হয় যেন কেউ তাকে ফলো করছে। সে চাইছিল না যে কেউ তার গোপন কথা জেনে যায়, তাই হোটেলে না গিয়ে সে সরাসরি তার ছাদে সেই ছোট্ট ঘরটিতে ফিরে আসে। সেই জায়গার সামনে দাঁড়িয়ে তার খুব আফসোস হতে থাকে। তার অনুশোচনা হচ্ছিল যে ভুল করে সে তার বড় মেয়েকে বলে ফেলেছে যে সে এখন এই জরাজীর্ণ জায়গায় থাকে। ঠিক সেই সময় নার্সের ফোন আসে। সে জানায় যে তার দাদির পুরো মেডিকেল চেক আপ হয়ে গেছে। সুখবর এটাই ছিল যে তার স্মৃতি হারানোর সমস্যাটা এখন খুব একটা গুরুতর নয়, কিন্তু দাদি বারবার হংয়ের সাথে দেখা করার জন্য জেদ করছে। নার্স পরামর্শ দেয় যে হং যেন দাদিকে বাড়ি নিয়ে যায়, তার দেখাশোনা করে আর তার সাথে তার সম্পর্কটা যেন মজবুত করে নেয়। কিন্তু হং তাকে সাফ মানা করে দেয়। তার মনে হয় যে সে নিজের জীবনটাই ঠিকমতো সামলাতে পারছে না, তাহলে এখন এক স্মৃতিশক্তিহীন বয়স্ক মহিলার দায়িত্ব সে কিভাবে নেবে। তাছাড়া এই ঘরটাও তার কাছে এত খারাপ আর ভাঙাচোরা মনে হচ্ছিল যে তার উচ্চবিত্ত জীবনযাত্রার সাথে এটা একেবারেই মানানসই নয়। হং এখন কড়া নজরদারিতে ছিল, তাই তার কাছে এখন চুপচাপ সব নিয়ম মেনে চলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে বাথরুমে যায় আর শাওয়ার চালু করে, কিন্তু বরফের মতো ঠান্ডা পানি তাকে যেন প্রায় জমিয়েই দিচ্ছিল। রাতে তাকে ঠান্ডা মেঝেতেই শুতে হয়, আর বিছানোর জন্য যে চাদর ছিল সেটাও ছিল খুব পাতলা আর পুরনো। হংয়ের মনে হতে থাকে যে তার জীবনে কখনো খুব আরাম থাকে, আবার কখনো খুব কষ্ট। সে অনেকক্ষণ এপাশ ওপাশ করে, তারপর গিয়ে তার একটু ঘুম আসে। পরদিন সকালে যখন সে ওঠে
তখন সারা রাত শক্ত মেঝেতে শোয়ার কারণে তার গাড় ব্যথা করছিল। অন্যদিকে চেয়ারম্যান না আর তার মেয়ে কাংদেনের ব্যর্থতার কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকা নিয়ে অভিযোগ করতে থাকে, কিন্তু কাংদেনের এখন তাদের প্রয়োজন, তাই তাকে তারা ছেড়েও দিতে পারছিল না। সে তাদের জন্য জয়সাং গ্রুপকে ফাঁদে ফেলার একটা মাধ্যম ছিল, তাই তাদের নিজেদের রাগ নিজেদের কন্ট্রোল করে থাকতে হয়। 500 বিলিয়ন হারানোর পরেও দুই ভাই বোনের মধ্যে যেন কোনো মাথা ব্যথাই ছিল না। তারা আরামে খাওয়া দাওয়া করে আর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। প্রতি রাতেই তারা খেলতে বেরিয়ে যায়। এখন বাবা আর মেয়ে তার উপর চাপ দেখাতে থাকে আর লোভ দেখানোর দুটো উপায়ও শুরু করে দেয়। চেয়ারম্যান না কাংদেনকে ধমক দিয়ে বলে যে তার মধ্যে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। সে তার বোনকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দিচ্ছে আর কখনোই তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে না। অন্যদিকে তার স্ত্রী সবসময় তার পক্ষ নিয়ে থাকতো। স্ত্রীর এই সমর্থন দেখে কাংদেন খুব ইমোশনাল হয়ে পড়ে। তার জন্য যেন তার সম্মান আরও বেড়ে যায়। শেষমেশ চেয়ারম্যান না যেন অনিচ্ছা সত্ত্বেও একটা সমঝোতা করে। সে কাংদেনকে বলে যে এবার নিজেকে সামলাও আর সামনে যে প্রজেক্টটা আসছে সেটার জন্য লড়াই করো। সে তাকে আশ্বাস দেয় যে তাদের তাহা গ্রুপ এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করতে রাজি, যাতে সে এটিতে জিততে পারে। অন্যদিকে কাংদে বক্সিং প্র্যাকটিস করছিল। তখনই তার সেক্রেটারি তাকে হংয়ের তদন্ত রিপোর্ট দেয় আর জানা যায় যে হং একটা অত্যন্ত জরাজীর্ণ ছাদের ছোট ঘরে থাকে আর তার দাদি হাসপাতালে ডিমেনশিয়া রোগে ভুগছে। তার কাছে যে দামি গাড়ি আর বিলাসবহুল জিনিসপত্র দেখা যেত সেগুলো সব ভাড়া করা ছিল আর কিছু নকল ছিল। সেক্রেটারির মুখ থেকে এই কথা শুনে কাংদেনের মনে হংকে নিয়ে যে সন্দেহ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করে। সে তার সেক্রেটারিকে ব্যাংক ডিরেক্টরের সাথে দেখা করার সময় ঠিক করার নির্দেশ দেয়, কারণ তার লক্ষ্য ছিল আসছে জিএফ প্রজেক্ট নিয়ে। অন্যদিকে জিওন বেশ কিছুদিন ধরে কাংদের উপর নজর রাখছিল। সে সাথে সাথে এই খবর হংয়ের কাছে পৌঁছে দেয়। ইদানিং হংয়ের উপর কড়া নজর রাখা হচ্ছে, তাই সে নিজে কিছুই করতে পারছিল না। সে চেয়ারম্যান ব্যাংকে নির্দেশ দেয় সে যেন ওই বিখ্যাত লাঠিটি নিয়ে চেয়ারম্যান কাংয়ের গোপন ভল্টে যায় আর সেখান থেকে 5 বিলিয়ন বের করে আনে। যখন ব্যাংক চেয়ারম্যান কাংয়ের ভল্ট দেখে তার চোখ যেন ছানা বড়া হয়ে যায়। এত সম্পদ দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। দারিদ্র সত্যি তার চিন্তার সীমা অনেক ছোট করে রেখেছিল। ব্যাগ খুব দ্রুত আর বুদ্ধিমত্তার সাথে কাজটা শেষ করে, যার জন্য হং খুব খুশি হয়। পুরস্কার হিসেবে সে তাকে ব্যাংক চেকের একটা বড় বান্ডিল দিয়ে দেয়। এটা দেখে তো ব্যাগ খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর ব্যাগ তার গুণ দেখানো শুরু করে। সে হংয়ের প্রচুর প্রশংসা করতে থাকে আর বলে যে তার বুদ্ধি খুব প্রখর। তারপর সে চেয়ারম্যান কাংয়ের মজা উড়িয়ে বলে যে দুজনকে দেখে একদমই বাপ বেটা মনে হয় না। সে চেয়ারম্যান কাংয়ের থেকে অনেক বেশি স্মার্ট। নিজের চেহারা নিয়ে এই কথা শুনে হংয়ের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়। সে সাথে সাথে ব্যাগকে বলে যে বোনাসটা এখনই দেওয়া হয়েছে তোমাকে সেটা এক্ষুনি আমাকে ফেরত দাও। বছরে হঠাৎ বদলে যাওয়া আচরণ দেখে ব্যাগ তো পুরোপুরি থতমতো খেয়ে যায়। অন্যদিকে কাং দেখে একটা ক্যাফেতে ব্যাংক ডিরেক্টরের সাথে দেখা করতে দেখা যায়। হাং বুঝতে পারে যে সে তার পরিচিত লোকদের ব্যবহার করে যে প্রজেক্টের ফান্ডিং সোর্সের উপর দখল নিতে চাইছে। তাছাড়া কাং দেও তার চাল বুঝতে পারে। সে বুঝে নেয় যে তাকে এবার দ্রুত পদক্ষেপ নিতে হবে। সে সব শেয়ার হোল্ডারদের মিটিংয়ে ডাকে আর বলে যে যদি জিএফ প্রজেক্ট তার তত্ত্বাবধানে চলে তাহলে তার শ্বশুর মশাইয়ের তাহা গ্রুপ এতে বড় ইনভেস্ট করবে। অন্যদিকে দেখা যায় যে হং জিওনের পোশাক নিয়ে ঠাট্টা করতে থাকে আর তাকে বলে যে তার সাজ পোশাক কোনো গ্রামের মেয়ের মতো, তাকে কোনো বড় গ্রুপের চেয়ারম্যানের মেয়ে বলে মোটেও মনে হয় না। এটা শুনে জিওনের লজ্জা আর রাগ দুটোই পায়। আজ দুজনের কাছে একটা জরুরি কাজ ছিল, তাই তারা অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেহেতু তাদের উপর নজর রাখা হচ্ছিল তাই তাদের আলাদা আলাদা সময় লুকিয়ে বেরোতে হয়। দুজন নির্দিষ্ট জায়গায় পৌঁছায় আর সেখান থেকে নিজেদের মিশনের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ব্যাংকে দেখানো হয় অফিসের লোকদের ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদের ছবি দেওয়া বড় কিছু বালিশ ব্যবহার করে, যাতে কেউ সন্দেহ না করে যে তারা মাঝপথের কাজ ছেড়ে চলে গেছে। কিন্তু তখনই সেক্রেটারি লি হঠাৎ সেখানে পৌঁছে যায় আর হংয়ের সাথে দেখা করতে যায়। সেই কঠিন মুহূর্তে ব্যাগ বুঝতেই পারে না যে সে এখন লিকে কি অজুহাত দেবে। সাধারণত একটা মিথ্যে লুকানোর জন্য আরো অনেকগুলো মিথ্যে বলতে হয়। সেক্রেটারি লি তখন দৌড়ে হংয়ের ডেস্কে যায় আর তার হাতের লেখার একটা কাগজ ছিঁড়ে নেয়। তারপর সে তার হাতের লেখার সাথে চেয়ারম্যান কাংয়ের হাতের লেখার তুলনা করে আর এটার ফলাফল দেখে সে তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ দুটো লেখায় একদম একই রকম ছিল। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সত্যি সত্যি চেয়ারম্যান কাংয়ের আত্মা হংয়ের শরীরে চলে এসেছে। অন্যদিকে জিওন বলে যে তাকে বাড়ি গিয়ে কাপড় বদলাতে হবে। হং অজুহাত দেয় যে তাকে ওয়াশরুমে যেতে হবে আর সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যায়। আসলে চেয়ারম্যান কাং তার স্ত্রীকে খুব মিস করছিল। সে শুধু একবার তাকে দেখতে চাইছিল, কিন্তু ভেতরে ঢুকতেই সে যা দেখে তাতে তার রক্ত গরম হয়ে ওঠে। সেখানে গিয়ে সে দেখে যে তার নাতি নাতনিরা তার স্ত্রীকে বিরক্ত করছিল। তারা তাকে অকারণেই কাজ করাচ্ছিল আর শেষমেশ অপমান করে বলে যে সে স্রেফ শুধু এখানকার কাজের লোক, এই ছাড়া তার আর কোনো পরিচয় নেই। তাদের সাথে এক টেবিলে বসার বা তাদের বোঝানোর কোনো অধিকার নেই। তারা যেভাবে খুশি সেভাবেই এই বাড়িতে চলবে, তাদেরকে আটকানোর কোনো অধিকার নেই।
এটা দেখে তো হং খুব রেগে যায় যে স্ত্রীকে সে এতটা ভালোবাসে, তার এই অপমান সে কোনোভাবে সহ্য করতে পারছিল না। এই পরিবার উপর থেকে নিচ পর্যন্ত একদম পুরোপুরি বিগড়ে গেছে। তখনই সে আবার নতুন করে অভিনয় শুরু করে দেয়। সে নিজেকে তান্ত্রিক বলে দাবি করতে থাকে আর বলে যে সে এমন এক ভূত দেখতে পায় যা অন্য কেউ আর দেখতে পায় না। তারপর সেই দুই বাচ্চার সব দুষ্টমির খতিয়ান দিতে শুরু করে। সে জানায় যে কিভাবে তারা একটা দামি কাচের ফুলদানি ভেঙেছে আর চেয়ারম্যান কাঙের সোনার কচ্ছপও চুরি করেছে তারা। দুই বাচ্চা নিজেদের যতই স্মার্ট মনে করুক না কেন, শেষে তারা তো ছিল বাচ্চাই। যখন হং তাদের সব কীর্তি ফাঁস করে দেয় তখন তাদের অবস্থা একেবারে ভেজা বিড়ালের মতো হয়ে যায়। হং তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলে যে যদি তারা আবার মিসেসকে ঝি বলে ডাকে তবে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হংয়ের এই শিক্ষা কাজে আসে। তার দুই নাতি প্রথমবার মিসেসকে সম্মান করে আর পরিবারের জন্য তার অবদানের জন্য তাকে ধন্যবাদও জানায়। অন্যদিকে জীবনকে একজন বড় বিজনেস উইমেনের চরিত্রে অভিনয় করতে হতো। সে অনেক খোঁজাখুঁজির পর নিজের জন্য একটা ভালো পোশাক পছন্দ করে। যখন হং তাকে ছোট স্কার্ট আর উঁচু হিল পরে হাঁটতে দেখে তখন তার একদমই ভালো লাগছিল না। সে চাইছিল না যে জীবন শুধুমাত্র লোকের নজর কাড়ার জন্য এই ধরনের কাপড় পরুক। জীবনের চিন্তা সে ঠিক একজন বাবার মতোই করছিল, কিন্তু জীবনের মনে হয় যে সে তার সাথে ফ্লার্ট করছে। তারা তো মিষ্টি কথা শুনে জীবন চাইলেও নিজের উপর তার ক্ষমতা আটকাতে পারছিল না। অন্যদিকে দেখা যায় যে কাংদের চালের কারণে জিএ প্রজেক্টের ফান্ডিং বন্ধ করে দেয়া হয়। ব্যাংক লোন দিতে অস্বীকার করে, যার ফলে প্রজেক্টের মালিক বড় বিপদে পড়ে যায়। মজুরদের বেতন দেওয়ার মতো টাকাও ছিল না, তাই সব মজুর একসাথে আন্দোলনে চলে যায়। এর মধ্যে চয়েসাং গ্রুপও তাদের সঙ্গ ছেড়ে দেয়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। আর সুযোগ বুঝে কাংদের সেখানে পৌঁছায় আর মাত্র 80 বিলিয়নে পুরো প্রজেক্টটি কেনার প্রস্তাব দেয়। কিন্তু প্রজেক্টের মালিক এতটাও বোকা ছিল না যে তার চাল সে ধরে ফেলে। কিছু সময় পর তার ভাইও সেখানে পৌঁছে যায়। সে মালিককে জানায় যে ফান্ডিং বন্ধ করানোর পেছনে তার নিজের বোনই ছিল আর এখন সে সাহায্যকারী হওয়ার অভিনয় করছে। তারপর সে 100 বিলিয়নে প্রজেক্টটি কেনার প্রস্তাব দেয়, কিন্তু ফলাফল একই হয়। মালিক তাকে আর তার সেক্রেটারিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। হং এই প্রজেক্টের পুরো তদন্ত করে নিয়েছিল। সে জানতো যে এই মুহূর্তে প্রজেক্টটি প্রায় 100 বিলিয়ন ক্ষতির মুখে চলছে। এরপর সে মালিকের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে তার বস তার সাথে পার্টনারশিপে কাজ করতে চায়। সে তাকে ব্যবসার কথা বলার জন্য ভিলাতে আমন্ত্রণ জানায়। সেখানে জীবন একজন ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে থাকে। সে বলে যে প্রজেক্টটি পুনরায় চালু করার জন্য সে 5 বিলিয়ন বিনিয়োগ করবে। বিনিময় প্রজেক্টে তার 30% শেয়ার দরকার হবে। তাদের প্ল্যান ছিল যে আগে প্রজেক্টটিকে আবার দাঁড় করানো হোক, সফল করা হোক, আর তারপর 300 বিলিয়নের মতো বড় কোনো দামে বিক্রি করে দেয়া হবে। এটা শুনে প্রজেক্টের মালিকের কাছে কথাটি একটু অবাস্তব মনে হয়, কারণ এত লাভ করে এটা বিক্রি করা তার কাছে সম্ভব মনে হয় না। কিন্তু হং আর জীবন তাকে ভরসা দেয় যে সে যেন চিন্তা না করে আর সবকিছু তাদের উপর ছেড়ে দেয়। তাদের আসল প্ল্যান ছিল যে প্রজেক্টে এমন এক লোভনীয় বস্তুতে পরিণত করা যার ফলে তার যমজ ভাই বোন নিজেদের মধ্যে আদা জল খেয়ে লড়ে যায়। সন্ধ্যার সময় সেক্রেটারি লি হং এর সাথে দেখা করতে আসে। সে বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর পুরো ভিজে যায়। তার মনে চেয়ারম্যান কাংয়ের জন্য দুঃখে ভরে উঠছিল। তার মনে হচ্ছিল যে নিজের সন্তানদের ধোঁকা চেয়ারম্যানকে ভেতর থেকে কতটা ভেঙে দিয়েছে। সেক্রেটারি লি নিজেকেও দোষ দিচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে এতটাই অযোগ্য যে চেয়ারম্যানের কষ্ট আর কঠিন সময়ে সে তার পাশে থাকতে পারছে না। হং তাকে বোঝায় আর বলে যে এখন সব ঠিক আছে, যা হয়েছে তা চলে গেছে। দুজন বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। তাদের দেখে পথচারীরা অদ্ভুত চোখে তাকাতে থাকে। এরপর হং আর সেক্রেটারি লি একসাথে খেতে যায়। হং বলে যে আগামী দিনগুলোর জন্য তার অনেক প্ল্যান আছে আর যে অযোগ্য সন্তানরা তাদের বাবার বিরুদ্ধে গেছে আর তাদেরকে তার জন্য বড় মাসুল দিতে হবে। সন্ধ্যায় হং রাত 10টা পর্যন্ত কাজ করে। তার ছোট বড় সব তথ্য প্রাইভেট ডিটেকটিভের মাধ্যমে বড় মেয়ে কাংদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। পরদিন কাংদে প্রজেক্টের মালিককে ফোন করে, কিন্তু সে তার কল ধরে না। রাগের মাথায় সে সরাসরি কোম্পানিতে চলে যায় যাতে তার সাথে হিসাব চুকিয়ে নিতে পারে সে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে তার ভাই ওই লোকটির সাথেই বসে হাসাহাসি করছে আর একসাথে ড্রিঙ্কস করছে। দুই ভাই বোন একে অপরের দিকে রাগি চোখে তাকায়। লাভের সামনে সম্পর্কের আর কোনো মূল্যই যেন থাকছে না। যখন কাংদে দেখে যে প্রজেক্টটি আবার দ্রুত গতিতে চলছে তখন তার অস্বস্তি আরও বেড়ে যায়। এখন দুই যমজ ভাই বোন ধীরে ধীরে প্রজেক্টের অধিকার কেনার জন্য নিজেদের দর বাড়াতে শুরু করে। হং প্রজেক্টের মালিককে সব জানিয়ে দেয় যে কোনো অবস্থাতেই যেন সে তাদের সাথে কোনো সমঝোতা না করে। সে তাকে নির্দেশ দেয় যে মজুরদের দিয়ে দিনরাত কাজ করানো হোক, যাতে সবার মনে হয় যে এই প্রজেক্টের হাতে প্রচুর লাভজনক যুক্তি আছে আর এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সন্ধ্যায় হং ইচ্ছে করেই কাংদেনের সাথে দেখা করতে যায়। সে তাকে মনে করিয়ে দেয় যে কাংদে সব শক্তি দিয়ে জিএ প্রজেক্ট কেনার চেষ্টা করছে। যেমনটা সে ভেবেছিল
তাদের এই গোপন সাক্ষাৎ প্রাইভেট ডিটেকটিভ ক্যামেরায় রেকর্ড করে নেয়। পরদিন সকালে কাংদে তার লোকদের নিয়ে মিটিং ডাকে আর ঘোষণা করে যে সে জিএ প্রজেক্ট কেনার জন্য 150 বিলিয়ন দিতে প্রস্তুত। শেয়ার হোল্ডারদের মনে হয় যে এই সিদ্ধান্তটি খুবই ঝুঁকিপূর্ণ। তারা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে তার বোকা ছোট ভাইয়ের কাছে কোনোভাবে হার মানতে চাচ্ছিল না। অন্যদিকে তার ভাইও তার শ্বশুর মশাইয়ের কাছে পৌঁছায় আর তাকে আরও টাকা ধার দেওয়ার অনুরোধ করতে থাকে। সে জিএ প্রজেক্ট কেনার জন্য 200 বিলিয়ন টাকা ঢালতে চেয়েছিল। শুরুতে চেয়ারম্যান না সাফ মানা করে দেয় তাকে, কিন্তু যখন কাংদেন তার নিজের সব রিয়েল এস্টেট বন্ধক রাখার প্রতিশ্রুতি দেয় তখন চেয়ারম্যান না তার কথায় রাজি হয়। অন্যদিকে দেখা যায় যে দুপুরে কাংদে বসে হিসেব নিকেশ করছিল, তখনই প্রজেক্ট মালিকের ফোন আসে তার কাছে। সে জানায় যে তার ভাই 200 বিলিয়ন দিয়ে প্রজেক্টটি কিনতে চাচ্ছে। সে এও বলে যে সে যদি এর চেয়ে ভালো কোনো অফার না দিতে পারে তবে সে প্রজেক্টটি তার ভাইকেই বিক্রি করে দেবে। তার এই কথা শুনে কাংদে ভয় পেয়ে যায়। সে সাথে সাথেই তার লোকদের অন্য প্রজেক্ট থেকে টাকা বের করতে বলে আর নিজের নামের সম্পত্তি বিক্রি করার নির্দেশ দেয়। এখন সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ভাইয়ের সাথে লড়াই করতে চাচ্ছিল। দুই যমজ ভাই বোন একে অপরের সাথে লড়াই করতে চায় আর কোনোভাবেই কাউকে জিততে দিতে চাচ্ছিল না, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা দুজনেই তাদের বাবার খুব ভেবে চিনতে পাতাজালে জড়িয়ে পড়ছে। পরদিন সকালে নিলাম শুরু হয়। দুজনেই ক্রমাগত দর বাড়াতে থাকে। যে কোনো মূল্যে জিএ প্রজেক্ট কেনাই যেন তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। শেষে কাংদেনের বিশাল আর্থিক ক্ষমতার কারণে সে সহজেই নিলামে জিতে যায়। কাংদেতে খুব রেগে যায় আর সাথে সে কষ্টও পায়, কারণ সে তার ভাইয়ের কাছে হেরে গেছে। তার মনে হতে থাকে যে তার ভাই তার সাথে চাল চেলেছে, কিন্তু তার ভাই অহংকারের সাথে বলে যে যদি তাকে তার সাথে মোকাবেলা করতে হয় তবে পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে টিটকিরি কেটে আরও বলে যে তারও এমন কোনো ধনী স্বামী খুঁজে নেওয়া উচিত যে সবসময় তার পাশে থাকতে পারবে আর তাকে অঢেল টাকা দিয়ে সাহায্য করতে পারবে। কাংদেনের মুখে এমন কথা শুনে কাংদে আরও বেশি রেগে যায়। সে তার ভাইয়ের উপর তাহা গ্রুপের টাকা নেওয়ার অভিযোগ তোলে আর জানতে চায় যে সে কি তার বাবার শিক্ষা পুরোপুরি ভুলে গেছে। সেই সন্ধ্যায় কাংদে তার অফিসে একা বসে অস্থির ছিল। তখনই হং তার সাথে দেখা করতে আসে। সে বলে যে সে জিএ প্রজেক্টটি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাকে সাহায্য করতে পারে, কিন্তু বিনিময়ে সে কাংদেকে বাধ্য করে যেন সে সেই ভুলের জন্য ক্ষমা চায়। যখন সে তার লোকদের দিয়ে হংয়ের উপর নজরদারি চালিয়েছিল, অন্য কোনো উপায় না দেখে কাংদেকে মাথা নত করে তার সাথে সমঝোতা করতে হয়। এরপর হং তাকে প্রজেক্ট মালিকের সাথে দেখা করতে নিয়ে যায়। যখন কাংদে কন্ট্যাক্ট পড়ে আর দেখে যে তাকে তার 30% শেয়ার ছাড়তে হবে, তখন সে সাথে সাথে এটা মানা করে দেয়। কিন্তু প্রজেক্ট মালিক বলে যদি সেই চুক্তি মঞ্জুর না হয় তবে সেই সুযোগ তার ভাইকে দিয়ে দেবে। শেষ পর্যন্ত শুধুমাত্র তার ভাইকে হারানোর জেদের কারণেই কাংদে বাকি সবকিছু ছেড়ে দেয় আর সেই মুহূর্তেই সে কন্ট্যাক্টে সিগনেচার করে দেয়। নিজের উদ্দেশ্য পূরণ হওয়ার পর কাংদে খুব খুশি ছিল। সে বলে যে কাজের জন্য হংকে একটা বিশেষ পুরস্কার দেওয়া উচিত। এর উত্তরে হং বলে যে সে চয়েসাং গ্রুপে 1% শেয়ার চায়। কাংদে তখন কথা দেয় যে যেদিন সে চেয়ারম্যানের চেয়ারে বসবে সেদিন সে কেমিক্যাল কোম্পানিটি তাকে দিয়ে দেবে। রাতে দেখা যায় যে কাংদেনের স্ত্রী বাড়ি ফিরে আসে, দেখে যে কাংদেন মদ খাচ্ছে। তার এই অকর্মণ্য স্বামীকে তার একদমই পছন্দ ছিল না। সে বাধ্য হয়ে তার সাথে সংসার করছিল। সারাদিন সে শুধু পার্টি, ঘোরাঘুরি আর আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকে। কোনো কাজের কাজ করা সে জানতোই না। তার স্ত্রী তাকে ধমক দেয় আর বলে যে সে যেন তার বড় বোনের সাথে মোকাবেলা করার জন্য কোনো চাল চেলে নেয়, কিন্তু সে সেটা কোনোভাবেই করছে না কেন। কাংদেন উত্তর দেয় যে তার বড় বোনের কোনো দুর্বলতাই নেই, তাহলে সে তার বিরুদ্ধে কি ব্যবহার করবে। কিন্তু তখনই তার মনে পড়ে যায় সে পুরনো ঘটনার কথা, যখন তার বড় বোন চেয়ারম্যান কাংকে মারার চেষ্টা করেছিল। তার মনে হয় যে এই বিষয়টি ধরে সে তার বিরুদ্ধে কোনো বড় চাল চালতে পারবে। পরদিন কাংদে চেয়ারম্যানের ঘরে যায়। সে উঁচু চেয়ারে বসে পুরো সাম্রাজ্যকে নিজের সামনে দেখার অনুভূতি নিতে চাইছিল। অন্যদিকে হং জিয়ন আর ব্যাগ ব্যবসার কাছে বিদেশ যাওয়ার জন্য বিমানে ওঠে। কাংদে মুচকি এসে বলে যে পরের বার যখন সে ফিরে আসবে ততদিনে হয়তো সে নিজেই চেয়ারম্যানের চেয়ারে বসে পড়েছে। শেয়ার হোল্ডারও কাংদের প্রচুর প্রশংসা করছিল। সবারই বক্তব্য ছিল যে সে চেয়ারম্যান কাংয়ের তীক্ষ্ণ বুদ্ধি আর দূরদর্শিতার উত্তরাধিকার সূত্রে পুরোপুরি পেয়েছে। এই মুহূর্তে কাংদে তার জীবনের সেরা সময় ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে খুব তাড়াতাড়ি পুরো গ্রুপের চেয়ারম্যানের চেয়ার তার হাতে আসতে চলেছে। কিন্তু তখনই ডিরেক্টর কাং বলে যে উত্তরাধিকার আইনত বৈধ বলে গণ্য করা যাবে না। চেয়ারম্যান কাং কখনো এমন কোনো উইল রেখে যায়নি যেখানে তার বড় মেয়েকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করা হয়েছে। তাই যদিও সবাই তাকে কার্যনির্বাহী চেয়ারম্যান বানিয়ে দেয়, কিন্তু যেই চেয়ারম্যান কাং জ্ঞান ফিরে পাবে তার সব ক্ষমতা শেষ হয়ে যাবে আর চেয়ারম্যান কাংই আবার চেয়ারম্যান হয়ে যাবে। অন্যদিকে জিএ প্রজেক্টের ঘটনার পর কিছু লোক উদযাপন করছিল আর কিছু লোক ছিল চিন্তিত। কাংদেনের সাপোর্টাররা এখন অস্থির হয়ে ওঠে। তাদের আশা ছিল যে কাংদেন কোম্পানিতে এসে তাদের ভরসা বাড়াবে, কিন্তু সে নিজে আর সেখানে আসে না। তার জায়গায় তার স্ত্রী ইয়ন সেখানে পৌঁছে যায়। ইয়ন সেখানে আসতেই সবাইকে সে বলে যে এখন থেকে তাকে যেন সিও বলে ডাকা হয়
আসলে কাংদেন তার স্ত্রীকে পুরো সত্যিটা বলে দেয়। সে জানায় যে তার বড় বোন আগে ওষুধের মাধ্যমে চেয়ারম্যান কাংকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্ল্যান সফল হয়নি। এরপর সে বালিশ চাপা দিয়ে তার দম বন্ধ করে দিয়েছিল, যার ফলে তার অবস্থা ব্রেন ডেড হয়ে যায়। কাংদেন বলে যে সেই সময় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। উপর থেকে তার বড় বোনের চাপও তার উপর ক্রমাগত ছিল, এই কারণেই তার দ্বারা বড় ভুল হয়ে গেছে। আর সে তার নিজের বাবার হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। ইউন তখন তার স্বামীকে বোঝায় আর বলে যে এখন যা হয়ে গেছে তার বদলানো যাবে না। সে পরিষ্কার বলে দেয় যে তাকে নিজের মুখ বন্ধ রাখতে হবে আর কাউকে এটা জানতে দেওয়া যাবে না যে সে তার বড় বোনের সঙ্গী ছিল। যদিও শেয়ার হোল্ডারদের ইউনের যোগ্যতার ওপর খুব একটা ভরসা ছিল না, কিন্তু ইউন আত্মবিশ্বাসের সাথে বলে যে সে আগামী দিনে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আসলে তার প্ল্যান ছিল অন্য কিছু। সে তাহা গ্রুপের প্রভাব ধীরে ধীরে বাড়িয়ে চয়েসাং গ্রুপের ভেতরে ছড়িয়ে দিতে চাইছিল, যাতে একদিন এর পুরো ক্ষমতাকে ভেতর থেকে সে শেষ করে দিতে পারে। সে চয়েসাং গ্রুপের উন্নতি নয়, বরং তার বাবার তাহা গ্রুপেরই ভালো চাইছিল। অন্যদিকে দেখা যায় যে হং জিওন আর মিস্টার বেক হোটেলে পৌঁছেছে। চেক ইন করার সময় তারা জানতে পারে যে বেকের গাফিলতির কারণে মাত্র একটা রুমই বুক করা হয়েছে, আর হোটেল এখন পুরোপুরি ভর্তি আছে আর কোনো রুমই ফাঁকা নেই। তাই অন্য কোনো রুম পাওয়ার কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে জিওন সিদ্ধান্ত নেয় যে 3 জনকে ওই একটা রুমেই থাকতে হবে। কিন্তু হংয়ের কাছে এই প্রস্তাবটা একেবারেই ভালো লাগছিল না। সে শুধু এটা ভেবেই ভয় পাচ্ছিল যে মিস্টার বেকের সাথে তাকে রুম শেয়ার করতে হবে আর সারা রাত তার জোরালো নাক ডাকার শব্দ শুনতে হবে, যেটা ছিল বেশ অস্বস্তিকর। সে ভাবে যে এত সম্পদের কোম্পানির একজন সম্মানিত চেয়ারম্যান কিভাবে এমন পরিস্থিতিতে থাকতে পারে। তখনই সে তার বিশেষ ব্ল্যাক কার্ডটি বের করে আর সাথে সাথেই একটা প্রেসিডেন্সিয়াল সুইট বুক করে নেয়। এরপর 3 জনের নজরে পড়ে চেয়ারম্যান নাকে, যে সেই একই জায়গায় উপস্থিত ছিল। তারা বলে যে তারা এখানে ছুটি কাটাতে আসেনি, তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে। আসলে তাদের নজর ছিল সেই খনিজ প্রজেক্টটির উপর, যেটিতে চেয়ারম্যান না গত 1 বছর ধরে কাজ করছিল। উলেভা আইল্যান্ড তার চমৎকার মানে লিথিয়াম আকরিকের জন্য বেশ বিখ্যাত ছিল। হং অনেক আগে থেকে এই জায়গাটি নিয়ে এক বিশাল রণকৌশল তৈরি করে রেখেছিল। সে তার শেল কোম্পানির মাধ্যমে পুরো এলাকাটি নিজের দখলে নিতে চেয়েছিল। এরপর সে সেই কোম্পানিকে চয়েসাং গ্রুপের সাথে মিশিয়ে দিতে চায়। এমনটা করতে পারলে সেই শেল কোম্পানিটি পুরোপুরি বৈধ দেখাতো আর চয়েসাং গ্রুপের বড় শেয়ার হোল্ডার হয়ে যেত। এটা শুনে জিওন জিজ্ঞেস করে যে বিদেশি হয়ে তারা সেখানে খনন কাজ কিভাবে করবে। মিস্টার হং তাকে চিন্তা না করতে বলে সে আগে সেক্রেটারি লিকে একটা স্থানীয় মাইনিং কোম্পানি কেনার দায়িত্ব দিয়েছে। এখন তাদের পরবর্তী কাজ ছিল কোনোভাবে সেখানকার গভর্নরকে ঘুষ দিয়ে নিজেদের পক্ষে করে নেয়া। এটাই তাদের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি ছিল, কারণ খননের সব অধিকার পুরোপুরি ওই গভর্নরের হাতেই ছিল। কিছু সময় পর সেক্রেটারি লি মিস্টার হংকে ফোন করে কোম্পানির বর্তমান অবস্থা জানায়। সে জানায় যে আজকাল তার বড় মেয়ে খুব অহংকার দেখাচ্ছে আর সব জায়গায় নিজের আধিপত্য দেখাতে চাচ্ছে। সে এমনকি চেয়ারম্যানের অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর নির্দেশ পর্যন্ত দিয়ে দিয়েছে, যাতে খুব শীঘ্রই সে সেখানে এসে বসতে পারে। তার এই কথা শুনে মিস্টার হং তাকে বলে যে তাকে যা করার করতে দাও। মানুষ যত উপরে ওঠে পড়ার সময় তত জোরে আঘাত পায় সে, তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না, তাকে তার কাজ করতে দাও। অন্যদিকে কাংদেন তার দায়িত্ব থেকে বাঁচার জন্য অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। এটা দেখে মিস্টার হং ভাবতে থাকে যে গত জন্মে সে এমন কি খারাপ কাজ করেছিল যার জন্য তাকে এই 2 মাথা মোটাকে সহ্য করতে হচ্ছে। এর মধ্যে চয়েসাং গ্রুপের ভেতরে 2 পক্ষের মধ্যে জোর টক্কর চলছিল। কাংদে কর্মীদের মর্যাদার জন্য তাদের সুযোগ সুবিধা আর বোনাস বাড়ানোর দিকে নজর দিচ্ছিল। অন্যদিকে ইয়ন তার স্বামীর তরফ থেকে ধীরে ধীরে কোম্পানিতে নিজের অবস্থান শক্ত করতে চাইছিল। কাংদে ভালো করেই জানতো যে ইয়ন আর তার বাবা চয়েসাং গ্রুপের উপর দখল নিতে চায়। সে কাউকে এত বড় সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে কোনোভাবেই দিতে রাজি ছিল না। সত্যি বলতে তার কাছে ইয়ন কোনো বিদেশি শত্রুর চেয়ে কম ছিল না, বরং ইয়ন তার কাছে এখন বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইয়ন কোনো সাধারণ মানুষ ছিল না। সে কাংদের সাথে সরাসরি লড়াই করার জন্য প্রস্তুত ছিল। সে মনে মনে বলছিল যে যদি লড়াই চাও তবে সামনে আসো, কারণ সে কাউকেই ভয় পায় না। রাতে হং কিছু কাজ করতে যায়, কিন্তু মিস্টার বেকের জন্য তার মনোযোগ সব নষ্ট হয়ে যাচ্ছিল। লোকটার না ছিল কোনো অভ্যাস, না ছিল কোনো আদব কায়দা। সে এমনভাবে নাক ডাকছিল যেন কেউ কাট কাটছে, তার উপর হাত পা ছুড়ছিল আর মাঝে মাঝে গ্যাস ছেড়ে পুরো ঘরের পরিবেশটা একদম বিষিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত মিস্টার হং এর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার কম্বল আর বালিশ নিয়ে আরামে ঘুমানোর জন্য সোফায় চলে যায়। একটু পরে সে দেখে যে জীবন তখনও জেগে আছে আর ইনস্ট্যান্ট রামেন খেয়ে যাচ্ছে। মিস্টার হং সাথে সাথে তাকে বোঝাতে শুরু করে যে রামেন খেলে তার ওজন বেড়ে যাবে আর এটা তার স্বাস্থ্যের জন্যও ভালো নয়। কিন্তু যখনই সে জানতে পারে যে রামেনটা তার স্ত্রী নিজের হাতে বানিয়েছে, সে তার পুরো কথায় সাথে সাথেই পাল্টে ফেলে। তারপর তো হং এমনভাবে সে রামেন খেতে শুরু করে যেন সে কয়েকদিন ধরে কিছুই খায়নি। কয়েক মিনিটের মধ্যেই সে পুরো রামেনের বাটি আর সাথে আনা অর্ধেক জারের কিমচি শেষ করে ফেলে।
তবুও তার মন ভরছিল না। সে পুরো কিমচির পেটিটার উপর নিজের অধিকার জমানোর কথা ভাবতে থাকে। অন্যদিকে কাঙের বাসার ভেতরের দৃশ্য দেখানো হয়। সেখানে তার নাতি নাতনিরা এতটাই ভালো আর বাধ্য হয়ে গিয়েছিল যে মিসেস কোর কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগতে থাকে। তার মনে হয় যে হয়তো জীবন বাচ্চাদের ভালো করে ধমক দিয়ে তাদেরকে সোজা করে দিয়েছে। কিন্তু যখন সে খোঁজ নেয় তখন জানতে পারে যে এর পেছনে আসলে হংয়ের হাত ছিল। সে বাচ্চাদের মিথ্যে বলেছে যে চেয়ারম্যান কাঙের আত্মা সবসময় সবার উপর নজর রাখছে। বাস এই কথা শুনেই বাচ্চারা এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে তারা শুধরে যায়। কিছু সময় পর কাংদে বাড়ি ফিরে আর হঠাৎ করে সে খুব দয়ালু হয়ে যায়। সে তার সৎমাকে হাসপাতালে তার বাবার সাথে দেখা করার অনুমতিও দিয়ে দেয়। কিন্তু সাধারণত হঠাৎ করে দেখানো অতিরিক্ত দয়ার পেছনে কোনো বড় মতলব লুকিয়ে থাকে, আর এখানেও ঠিক তেমনটাই ছিল। পরে সে মিসেস কোর খুব প্রশংসা করে আর আসন্ন শেয়ার হোল্ডার মিটিংয়ে তাকে তার সাপোর্টে থাকার জন্য রিকোয়েস্ট করে যাতে সে চেয়ারম্যানের চেয়ারটি দখল করতে পারে। কাংদের স্বামী পুরো কথোপকথন লুকিয়ে শুনতে থাকে। নিজের স্ত্রীর কথা শুনে সে ভেতর ভেতর ভয় পেতে থাকে। শেষ পর্যন্ত সে তার স্ত্রীকে সরাসরি প্রশ্ন করে যে সে কি চেয়ারম্যান কাংকে মারার জন্য বালিশ ব্যবহার করেছিল। কাংদে তাকে বোঝায় আর বলে যে সে যা কিছু করেছে তাই পরিবারের জন্যই করেছে। সে চেয়েছিল যেন ভবিষ্যতে তার স্বামী আর তাদের বাচ্চারা ধনী আর সুখী জীবন কাটাতে পারে। তখনই হঠাৎ একটা জোরে আওয়াজ হয় যাতে দুজনেই খুব ঘাবড়ে যায়। কাংদের স্বামী সাথে সাথে বাহিরে ছুটে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা দুজনেই জানতো না যে মিসেস কো বাহিরে দাঁড়িয়েছিল আর তাদের সব কথা সে শুনে ফেলেছে। অন্যদিকে হাসপাতালে ইয়ন তার স্বামীর সাথে অসহায় হওয়ার অভিনয় করছিল। সে অভিযোগ করে যে জয়াসাং গ্রুপে তার বড় বোন তাকে সবসময় দমিয়ে রাখতে চাচ্ছে আর সব জায়গায় তার অপমান করতে চাইছে। কাংদেন এই কথা শুনে খুব রেগে যায় আর সে তার স্ত্রীর ওপর খুব মায়া দেখায়। আর তার মনে হতে থাকে যে তার জন্য ইয়ন এত কষ্ট আর এত অপমান সহ্য করছে। তাই যখন ইয়ন বলে যে তাদের ট্রেডিং কোম্পানির নামে যে সম্পত্তিগুলো আছে সেগুলো বেচে দেওয়া উচিত, তখন সে আর কিছু না ভেবেই সাথে সাথে তার কথা হ্যাঁ বলে দেয়। কাংদেন বলে যে তাদের শুধু তার বড় বোনের ব্যাপারে সাবধান থাকতে হবে আর জীবনের ব্যাপারে তার কোনো কিছু ভাবতে হবে না। সে শুধু একজন ফুরফুরে স্বভাবের মেয়ে যে ঘুরতে আর টাকা খরচ করতেই ভালোবাসে, তাই তার দিকে নজর দেওয়ারও তেমন কোনো প্রয়োজন নেই। সে তাদের জন্য ক্ষতিকর নয় আর এমনিতেও সে তাদের সৎ বোন, তাকে কোনো না কোনোভাবে চাল ছেলে তারা দূরেই ঠেলে দিতে পারবে। পরদিন সকালে মিস্টার বেকের ঘুম ভাঙে আর সে রাগে ফেটে পড়ে। সে জানতে পারে যে বাকি দুজন রাতে লুকিয়ে ইনস্ট্যান্ট রামেন খেয়ে ফেলেছে আর তাকে তারা ডাকেও নি। এরপর তারা তিনজন লিথিয়াম খনি দেখতে যায়। সেখানে তারা ট্যুর গাইড আর পর্যটকের ছদ্মবেশ নেয়। তারপর পুরো এলাকার ছবি তুলে নেয় যাতে পরে রেফারেন্স হিসেবে তা ব্যবহার করতে পারে। মিস্টার হং যখন দেখে যে সেক্রেটারি চই তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে, তখন সে মিস্টার বেককে তাকে ফলো করতে বলে। সেক্রেটারি চই গাড়ি চালিয়ে চেয়ারম্যান নাকে নিতে যায় আর তারপর তারা দুজন গভর্নরের বাংলোর দিকে রওনা দেয়। দেখে মনে হচ্ছিল যে তাহা গ্রুপ আর গভর্নরের মধ্যে বেশ গভীর সম্পর্ক আছে। দেখা হওয়া মাত্রই তারা খুব ভালোভাবে একে অপরকে ওয়েলকাম জানায়। চেয়ারম্যান না কথা দেয় যে গভর্নর যদি মাইনিং রাইটস তার কোম্পানিকে দিতে থাকে তবে সে তাকে 300 বিলিয়ন উপহার দেবে। অন্যদিকে মিস্টার হং আর জিওন হোটেলের দিকে রওনা দেয়। তারা চেয়ারম্যান নায়ের গ্রুপকে রাস্তাতেই ট্র্যাক করে নেয় আর চুপচাপ তাদের পিছু নিতে থাকে। লিফটের ভেতর দুজন কাপল হওয়ার অভিনয় করে যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। এই সময় তারা গ্রুপের কথাবার্তা মন দিয়ে শুনতে থাকে আর বেশ কিছু জরুরি তথ্য জোগাড় করে নেয়। তারা গ্রুপটির পিছু নিয়ে তাদের রুম পর্যন্ত পৌঁছে যায়। মিস্টার হং রুমের ভেতর গ্রুপের একজন সদস্যের মতো অভিনয় করে আর সার্ভারকে বেশ ভালো রকমের টিপ দিয়ে দেয়। সুযোগ বুঝে জীবন চট করে ওয়াইনের বোতল বদলে ফেলে। সার্ভার যখন রুমের ভেতরে যায় তখন হং পা দিয়ে দরজা আটকে দেয় আর চুপচাপ রুম কার্ডগুলো বদলে ফেলে। পরদিন সকালে মিসেস কো তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যায়। সেখানে সে তার বড় মেয়ের স্বামীকে চেয়ারম্যান কাংকে ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে। এখন সাক্ষীও ছিল আর সাথে প্রমাণও, তাই সে মিথ্যে আর বলতে পারে না। শেষ পর্যন্ত সে পুরো সত্যটা মেনে নেয় আর সে সবকিছু স্বীকার করে নেয়। তারই কথা শুনে মিসেস কোর আগে কাঁপছিল। সে কখনো ভাবতে পারেনি যে তার স্বামীর মেয়ে এতটাও নিষ্ঠুর হতে পারে যে কিনা নিজের বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করবে। পরে সে কাংদেকে ফোন করে বলে যে সে তাকে সাপোর্ট করবে না আর চেয়ারম্যানের চেয়ার পর্যন্ত তাকে কোনোভাবেই পৌঁছাতে দেবে না। কাংদে তখন মিষ্টি কথায় তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ফোন রাখতেই সে তার অ্যাসিস্ট্যান্টকে হুকুম দেয় যেন কাজ শেষ হওয়া মাত্রই মিসেস কোয়ার তার মেয়েকে দেশ থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কাংদে এখন সেক্রেটারি লিকে সরিয়ে তার জায়গায় মিস্টার হংকে আনতে চাইছিল। গত কয়েকদিনে সে দেখেছে যে মিস্টার হং খুব দক্ষ আর তাকে বিশ্বাসও করা যায়। অন্যদিকে ইয়ন তার লোকদের পুরনো সব কেসের সাক্ষীদের পুনরায় তদন্ত করার দায়িত্ব দেয়। সব প্রমাণ এই দিকে ইঙ্গিত করছিল যে হংই আসল মাস্টার মাইন্ড, যে কাংদের পেছনে থেকে পুরো প্ল্যানটি সাজাচ্ছে। পরে সে জানতে পারে
যে হংসে একই ডিপার্টমেন্টে কাজ করে, যেখানে জিওনও কাজ করে, আর তারা দুজনে একসাথে বিদেশও যাচ্ছে। তার সরল স্বামীর বিপরীতে ইউন ছিল তার চেয়ে কয়েক ধাপ বুদ্ধিমান একটি মেয়ে। সে তাদের দুজনের মধ্যে কিছু একটা গড়বড় ফিল করতে পারে, আর সে আন্দাজ করে নেয় যে জিওন আর হং এর মধ্যে অবশ্যই কিছু একটা চলছে। অন্যদিকে দেখা যায় যে হোটেলের ভেতর হং আর জিওন লুকিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে ভেতরের কথাবার্তা শোনার চেষ্টা করছিল। তখনই হঠাৎ মিস্টার ব্যাগ সেখানে এসে উপস্থিত হয়, আর দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। যখন তারা নিশ্চিত হয় যে রুমের ভেতর আর কোনো নড়াচড়া নেই, তখন তারা তিনজন সাবধানে ভেতরে ঢুকে। চেয়ারম্যান আর সব জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে পড়েছিল। হং তাদের জানায় যে সে তাদের 4% অ্যালকোহলযুক্ত আঙুরের ওয়াইন খাইয়েছে, যা খেলে মানুষ প্রায় অজ্ঞান হয়ে পড়ে। শুধু হং এর মতো মানুষরাই তা খেয়ে নিজেকে সামলাতে পারে, আর কেউ নয়। তিনজন সাথে সাথে রুমের বিভিন্ন জায়গায় প্রমাণ খুঁজতে থাকে। তারা এমন অনেক নথি পায় যা প্রমাণ করে যে ওলেভার লিথিয়াম খনিতে লিথিয়ামের পরিমাণ ছিল 4.5%, যা চেয়ারম্যান না গভর্নরের কাছে বলা সংখ্যার চেয়েও দ্বিগুণেরও বেশি। আসলে চেয়ারম্যান না 1 বছরেরও বেশি সময় ধরে গভর্নরকে ধোঁকা দিচ্ছিল, আর লিথিয়াম বেচে তার পাওয়া সব টাকা নিজেই রেখে দিয়েছিল। তিনজন সিদ্ধান্ত নেয় যে আজ রাতে গভর্নরের পার্টিতে গিয়ে তারা চেয়ারম্যান নার মুখোশ খুলে দেবে। সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই তারা তৈরি হতে শুরু করে। শহরের আলো জ্বালার আগেই জীবন সবার নজর কাড়ছিল। সে কালো রঙের পোশাক পরে, যাতে তাকে বেশ ক্ষমতাবান আর রহস্যময়ী মেয়ে লাগছিল। তিনজন ঠিক সেই সময় পার্টিতে পৌঁছায় যখন একজন চাকর গভর্নরকে কন্ট্যাক্ট দিতে যাচ্ছিল। তখনই মিস্টার ব্যাগ দৌড়ে সামনে আসে আর ওয়াইন ফেলে পুরো কন্ট্রাক্টটাই নষ্ট করে দেয়। গভর্নরেতে রেগে ওঠার আগেই জিওন চেয়ারম্যান নার চুরি আর তছরূপের সব প্রমাণ তার সামনে ছুড়ে দেয়। নিজের খেলা নষ্ট হতে দেখে চেয়ারম্যান নার আগে অগ্নিশর্মা হয়ে যায়, কিন্তু কিছু বলার আগে গভর্নর তাকে বাইরে বের করে দেয়। গভর্নর ভীষণ রেগেছিল, কারণ একজন কোরিয়ান লোক তাকে এতদিন বোকা বানিয়ে রেখেছে। সুযোগ বুঝে জিওন সাথে সাথে তাই তৈরি করা কন্ট্রাক্টটি গভর্নরের সামনে রাখে। সে বলে যে তাদের কোম্পানিকে খননের অধিকার দেওয়া হলে তারা গভর্নরকে আগের চেয়েও বেশি অংশ দেবে। সেই সাথে তাদের কোম্পানি স্থানীয় মানুষদের চাকরিও দেবে। তাদের প্ল্যানটি এমন করে তৈরি করা ছিল যাতে গভর্নরেরও লাভ হয় আর এলাকার বেকারত্বের সমস্যার সমাধান করা যায়। কিন্তু চেয়ারম্যান নার ধোকার পর গভর্নর আর কাউকে সহজে ভরসা করতে পারছিল না। সে তখনও প্রচণ্ড রেগেছিল। একবার ধোকা খাওয়ার পর সে আরও সতর্ক হয়ে যায়। সে তাদেরকে সাফ জানিয়ে দেয় যে এখন সে দক্ষিণ কোরিয়ার লোকদের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, কারণ তারা ধোকাবাজ আর তার মতো লোককে তারা ধোকা দিয়েছে। তাদের যখন পার্টি থেকে বের করে দেওয়া হচ্ছিল, তখন জিওন হং এর সাথে কথা বলে তারা ঠিক করে যে খনন কোম্পানিটি গভর্নরকে দিয়ে দেওয়া হবে। বিনিময়ে তারা আলোচনার একটি সুযোগ পাবে। পরের দিনে দেখা যায় যে সন্ধ্যায় কাংদে কোম্পানির প্রধান সদস্যদের জন্য এক বিশেষ ডিনারের আয়োজন করেছে। সে সবাইকে ভরসা দেয় যে যদি তারা তার সাথে থাকে তবে তাদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। তাদের যোগ্যতা অনুযায়ী প্রমোশন আর বেতনও বৃদ্ধি করা হবে। কাংতে তার এই কৌশল ব্যবহার করে কোম্পানির দক্ষ কর্মীদের নিজের পক্ষে আনতে চাইছিল। মানতেই হবে যে ম্যানেজমেন্ট আর মিডিয়া সামলানোয় বড় বোন খুব দক্ষ ছিল। এই ক্ষেত্রে তার ছোট ভাই তার ধারে কাছেও টিকত না। পরের দিনে দেখা যায় যে ইউন কাংদের সাথে দেখা করতে এসেছে আর তাকে সতর্ক করে দেয় যে সে তার সব কুকীর্তি সম্পর্কে জানে। কাংদেও জানতো যে ইউন খুব চালাক। সে তার ছোট ভাইয়ের সাথে ভালোবাসার জন্য নয়, বরং টাকা আর ক্ষমতার জন্য বিয়ে করেছে। ইউন তাকে সাফ বলে যদি কাংদি কেমিক্যাল কোম্পানিটি তার হাতে তুলে না দেয় আর তাহা গ্রুপকে বিশেষ সুবিধা না দেয়, তবে সে সবার সামনে ফাঁস করে দেবে যে কাংদে তার নিজের বাবাকে হত্যা করার চেষ্টা করেছিল। বিপদ থেকে বাঁচার জন্য কাংদের কাছে সমঝোতা করা ছাড়া আর কোনো উপায়ই খোলা ছিল না। পরদিন সকালে হংয়ের শেল কোম্পানি আর ওলেভার গভর্নরের মধ্যে চুক্তি স্বাক্ষরের কাজ খুব জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়। জীবন তখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তাকে বলে যে সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার ছিল। হং তার কথায় চুপ থাকে, কিন্তু তার মনে একটা কথা পরিষ্কার ছিল যে চেয়ারম্যান কাংয়ের মেয়ে, যাকে লোকে একজন দুর্বল আর অযোগ্য মনে করত, সে এখন পুরোপুরি বদলে গেছে। সে এখন একজন আত্মবিশ্বাসী আর শক্তিশালী মেয়ে হয়ে উঠেছে। অন্যদিকে দেখা যায় যে চেয়ারম্যান না এই পুরো বিষয় নিয়ে খুব রাগান্বিত ছিল। তার হাত থেকে একটি বড় আর লাভজনক ব্যবসার ডিল চলে গেছে। যখন সে সিসিটিভি ফুটেজ চেক করে, তখন সে জানতে পারে যে হংয়েটিভ ইঞ্জিনিয়ারদের নেশা জাতীয় ওষুধ খাইয়ে প্রজেক্টের জোরে নথিপত্র চুরি করেছিল। রাগে টকবক করা বৃদ্ধ চেয়ারম্যান তার লোকজন নিয়ে প্রেসিডেন্সিয়াল সুইটে পৌঁছায় যাতে হিসাব চুকিয়ে নেওয়া যায়, কিন্তু ততক্ষণে সেখানে কেউ ছিল না। হং আগে সেখান থেকে বেরিয়ে যায়। শুধু তাই নয়, সে চেয়ারম্যান নার জন্য একটি খামও রেখে গিয়েছিল। তার ভেতরে ছিল পেটের ব্যথার ওষুধের একটি প্যাকেট। এরপর তিনজন বিমানে করে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসে। ফ্লাইটে হং নিজেই জীবনকে ভালো করে কম্বল জড়িয়ে দেয়। তার মনে হচ্ছিল যেন সে তার পূর্ণ দিনই ফিরে গেছে, যখন তার ছোট মেয়ের সাথে তার জীবনটা ছিল খুব শান্তির আর সুখের। কিছু সময় পর তিনজন এয়ারপোর্টে নামে আর বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। এই বিশেষ আর স্মরণীয় মুহূর্তটি সবসময় ধরে রাখার জন্য তারা একসাথে ছবিও তোলে।
তখনই হঠাৎ মিসেস কোর ফোন আসে। সে ফোনে জোরে জোরে কাঁদছিল। এটা শুনে জিওন আর হং সাথে সাথে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে পৌঁছে তারা জানতে পারে যে মিসেস কোর মন ভেঙে গেছে। সে জানতে পেরেছে যে তার বড় মেয়ে তার নিজের স্বামীকে মারার প্ল্যান করেছিল। মিসেস কোর নিজেকে দোষ দিতে থাকে। তার মনে হতে থাকে যে তার ভুলের কারণেই সে তার স্বামীর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। পরদিন সকালে উত্তরাধিকারী নির্বাচনের মিটিং শুরু হয়। ইউন তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে যে সে সবকিছু সামলে নেবে আর এখন তার শুধু চেয়ারম্যানের চেয়ারে বসার প্রস্তুতি নেওয়া উচিত। অন্যদিকে মিসেস কো মিটিংয়ে যোগ দিতে পৌঁছায়। তখনই কাংদে সেখানে দাঁড়িয়ে বলে যে তার ছোট ভাই কাংদেন এত বড় কোম্পানি চালানোর যোগ্যতা রাখে না। সে বলে যে সে তার বাবার কঠোর পরিশ্রমের তৈরি এই কোম্পানি কোনোভাবেই ধ্বংস হতে দিতে পারে না। তাই সে দাবি করে যে এখন থেকে সে নিজেই দায়িত্বভার গ্রহণ করবে। এরপর ভোটাভুটি শুরু হয়ে যায়। সবার আগে ইউন কাংদেনের সাপোর্টে হাত তোলে। তাকে দেখে বাকিরাও একে একে হাত তোলে। এটা দেখে তো কাংদেন পুরোপুরি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। অন্যদিকে কাংদে মিসেস কোকে মঞ্চে ডাকে যাতে সে কিছু কথা বলে তার জন্য আরও ভোট জোগাড় করতে পারে। কিন্তু মিসেস কো তার সব আশা ধূলিসাৎ করে দেয়। সে তখন তাকে সাফ জানিয়ে দেয় যে সে কাংদেকে কোনোভাবেই কোম্পানির চেয়ারম্যান হিসেবে মানতে রাজি নয়। মিসেস কো জানায় যে সে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার ডেকেছে যারা চেয়ারম্যান কাংয়ের চিকিৎসা করবে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে চেয়ারম্যান কাং খুব শীঘ্রই আগের মতো সুস্থ হয়ে উঠবে। এটা শোনা মাত্রই কাংদে উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যত বেশি কথা বলছিল ততই সে ভুল করছিল। তার কথাবার্তা তাকে একজন স্বার্থপর আর তার বাবার প্রতি সম্মানহীন মানুষ হিসেবে সবার সামনে ফুটিয়ে তুলছিল। শেষ পর্যন্ত কাংদে আর একবার চেষ্টা করে, কিন্তু এবার সে পুরোপুরি ফেল হয়। এখন তার সাপোর্টে হাত তোলার মতো আর কেউ ছিল না। তখনই সেক্রেটারি লি দাঁড়িয়ে বলে যে জিএ প্রজেক্টের হস্তান্তরের সময় কোন এক বাহ্যিক শক্তি কোম্পানির শেয়ারের দাম নিয়ে কারসাজি করেছিল আর বিপুল পরিমাণ টাকা লগ্নি করে কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। সে সেখানেই ঘোষণা করে যে এখন একটি স্ট্র্যাটেজিক ইন্সপেকশন টিম গঠন করা হবে যারা চয়েসাং গ্রুপের বাহিরের শত্রু আর লোভী শক্তির হাত থেকে রক্ষা করার কাজ করবে। সবার আগে কাংদেন এই প্রস্তাবের সাপোর্টে হাত তোলে। এরপর বাকি সবাই এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মতি জানায়। তারপর সেক্রেটারি লি ইন্সপেকশন টিমের 3 শক্তিশালী সদস্যের পরিচয় করিয়ে দেয়। এই টিমে ছিল ব্যাক, হং আর জিওন। তাদের দেখে উপস্থিত সবাই তো একেবারে অবাক হয়ে যায়, কিন্তু আসল ধাক্কাটা আসে তখন যখন জিওন নিজেকে পরিচয় দিয়ে বলে যে সে চেয়ারম্যান কাং এর ছোট মেয়ে, যা এতদিন ধরে কেউই জানতো না। কারণ কাং আর জিওন দুজনে এই কথাটা সবার কাছে লুকিয়ে রেখেছিল। আর এই কথা জানার পর সব শেয়ার হোল্ডার সহ সেখানে থাকা সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়ে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এর আগের পার্টগুলো দেখার জন্য পিন কমেন্ট চেক করে নিতে পারো। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।